মার্কেটের আমি ইউটিউবে দিছি এবং আপনাদেরও দেখাইছি যে মার্কেটের বর্তমান কন্ডিশনটা। এখন আপনারা যে যাই বলেন, আমার কন্ডিশন, আমি যেটা অ্যানালাইসিস দিছি এইটায় আমি এখনো এতটুক না, আমার অ্যানালাইসিসটা কিন্তু এই পর্যন্ত 886 পর্যন্ত। এইটা এখানে সেদিনকে দিলাম আওয়ারলি চার্টে, এটা দেখার জন্য এটা দিলাম আওয়ারলি চার্টে, একটু বানিয়েছিলাম। তো এইটা মানে সে এইটুক তো যাবে, এখানে আসার পরে আবার সে হয়তো আর একটা স্টপেজ দিবে। যেমন এখানে একটা স্টপেজ, তার তো এইখানে আসার কথা, এই যে 886, হ্যাঁ এখানে আসার কথা, কিন্তু সে এইখানে তো আসলো না একবারে, না এসে আবার এখানে কয়দিন একটু ফ্ল্যাগ ফ্ল্যাগ তৈরি করে তারপরে এখানে। তো আমি একটু একটু অপ্রিয় কথা বলি, মার্কেটে এটাই বটম হইলেও ব্যাপারটা হলো যে আমার যেটা মনে হচ্ছে, আমি অনেকগুলো সেক্টর দেখছি। আজকে দেখেন এই যে এক্সপার্ট গ্রুপে আমি একটা পোস্ট দিছি, মানে আমাদের গ্রুপে আবু হোসেন, আবু হোসেন, মানে যেটা জুদান ভাই আর কি, আপনার ভালো নামে নতুন আইডি, মানে আইডির নামটা চেঞ্জ করছে। তো ওনার একটা পোস্ট ছিল আইটি সেক্টরের উপরে, উইকলি চার্টে আইটি সেক্টর। তো উনি ওইখানে উনি এক পোস্টটা দেখে সেদিনকে আমার কাছে মনে হলো এটা ঠিক আছে। কিন্তু আজকে একটু ভালো করে চিন্তা করতে যেয়ে দেখলাম যে আইটি সেক্টরের ওই পোস্টটা আমার কাছে মনে হয় যে এটা আর একটু নামবে। কারণ সে কোনোভাবেই কোনো একটা রুলস ফলো করে না, মানে ওইখানে শুধু মানে আমাদের পক্ষে এটা ব্যাপারটা এই দাঁড়ায় যে আমরা জোর করে নিয়ে ও এখন যেখানে আছে এই জায়গাটায় আমরা একটা স্টপেজ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আসলে সে তো এর আগে আইটি সেক্টরের আগের যে মুভমেন্ট গুলা প্রতিটাই মুভমেন্টই সে ফাইবোনাচি ফলো করছে। কিন্তু ওইখানে যে ফাইবোনাচি ফলো করছে না, ওইখানে বোঝা যাচ্ছে যে, বলতে পারি আমার কাছে মনে হলো জুদান ভাই ওইটাকে কত একটা ফোর্সফুলি মানে ওইখানে স্টপেজ দিতে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আইটি সেক্টরটা আর একটু নিচে নামবে। অর্থাৎ এরকম সব সেক্টরই, যেমন দেখেন এই ইন্স্যুরেন্স সেক্টরটা উপরে উঠতেছে, ওকে, কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটা উপরে উঠতে উঠতে ঠিক এরকম একটা জায়গায় এসে ধরেন এই আমি এখান থেকে দেখি, এই যে ধরেন এইটা তো একটা সুইং হাই। আমি যদি এখন এটার উপর দিয়ে দেই, তাহলে পরে এই জায়গাটা, আমি ওটা ওখানে যাচ্ছি না, ওটা অনেক সময় লেগে যাবে আমার। আচ্ছা, তা এই সুইং হাই আমি এখানে টানলাম, দেখেন এইটা উপরে উঠছে, উঠার পরে আবার এখানে সে রেজিস্ট্যান্সে বাধা পাইছে, আবার এইখানে রেজিস্ট্যান্সে বাধা পাইছে, হ্যাঁ। এই জায়গাটা এইটার যে ঘটনাটা, আইটি সেক্টরটাও এই পর্যন্ত উঠবে, উঠার পরে আবার খানিকটা নামবে। আমার মানে আমার যে ধারণা আর কি, আমি যেটা বুঝি, এইটা যেমন বুঝতেছি, নামার পরে তারপরে আবার উঠবে, অর্থাৎ কিনা আহ, আমার ধারণা যে সে এরকম করতে করতে ফেব্রুয়ারি মার্চ পার করে দিবে, ফেব্রুয়ারি মার্চ পার করে দিবে। আচ্ছা, কিন্তু বটম তার এটাই, এখানেই বটম, সে এখন সে আপ ডাউনের উপর থাকবে। আমি যেটা মনে করতেছি এটার পিছনে কোনো আমি ফাইবোনাচি দিয়ে বা কোনো প্যাটার্ন দিয়ে যুক্তি দেখাতে পারবো না, কিন্তু আহ, আপনি একটু, আপনারা যদি ওই আইটি সেক্টরটা দেখেন, সে এটা উঠলে কি আর সে এইভাবে উঠে, উঠার পরে এইরকম খাড়া উঠলে সে একটা বটম করবেই, সে একটা ডবল বটম করবেই। মানে এতটা খারাপ সে যদি, তাকে সাইড ওয়েতে আসতে হবে, এখান থেকে যেমন সে সাইড ওয়েতে আসতেছে সব সময়, দেখ এই যে এখান থেকে যেমন সে সাইড ওয়েতে আসছে, সে কি এখান থেকে এই জায়গা গেছে? সে যায়নি, তাই না? তা এরকম এখান থেকে সাইড ওয়েতে আসবে, আবার এখানে যাবে, অযথা সে এখানে একটা মাস সময় নষ্ট করলো, আবার এখানে যে দেখেন একটা মাস নষ্ট করে সে হয়তো উপরে উঠবে, কিন্তু এর মাঝে মাঝে যে উপরে উঠবে নিচে নামবে, এগুলো আমাকে দেখে, আমাদের দেখে দেখে ট্রিট করতে হবে। আর এর মাঝে যদি আমরা পাই কোনো কোনো শেয়ার যে সে উপরে উঠতেছে, কিন্তু এখন একটা জিনিস কি, কখনো যদি কোনো স্টক উপরে উঠে বা গ্যামলারটা ধরে, তো সেটা বোঝা যায় অনব্যালেন্স ভলিউম দেখে, সেটা বোঝা যায়। মানে স্টেপ বাই স্টেপ শেয়ারটা, এখানে আঁকার ব্যবস্থা আছে, আচ্ছা এখানে আঁকার ব্যবস্থা নেই, এখানে আঁকি, আচ্ছা এইটা দিয়ে আঁকি। আচ্ছা, যেটা ঘটে লাইন,
এটা হলো ওকে। যেটা ঘটে যেমন দেখেন, একটা শেয়ার, সরি হাতি বেগে যাচ্ছে। আচ্ছা, আমি আস্তে আস্তে উপরে তুলি, হ্যাঁ এই যে দেখেন আস্তে 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 সে উপরে উঠতেছে, হ্যাঁ এই যে যে উপরে ওঠা, এই যে উপরে ওঠা, তারপর একটা সময় সে, এইগুলা হলো যে কোনো ভাবেই হোক অন ব্যালেন্স ভলিউম অথবা ভলিউম বাড়ার ফলে অথবা গ্যামলারটা ধরার ফলে, বিশেষত যে সমস্ত স্টকের ভ্যালু 25 থেকে 25-এর উপরে, 40-এর নিচে, হ্যাঁ, বা 20-এর থেকে 40-এর মধ্যে, এই সমস্ত শেয়ারগুলো সাধারণত এই গেম বলতে আমরা যেটা বোঝাই এইরকম কিছু, এরকম হয়। তা এই ধরনের ঘটনা ঘটলেই এবং অনেক সময় দেখা যায় যে 15 টাকা 20 টাকা শেয়ারও হয়, মানে অ্যাটলিস্ট 40 না, 40-এর নিচে থাকতে হবে, 35, 36, 37, হ্যাঁ এর নিচে যে শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলো সাধারণত এইভাবে আস্তে আস্তে বাড়ে, কিন্তু পাবলিক টের পায় না। এই যে যেভাবে বাড়তেছে, হ্যাঁ এটাই পাবলিক টের পায় না। আচ্ছা, একটা সময় দেয় বহুদৌড়। তো এইরকমও আমি কোনো শেয়ার দেখতেছি না, মানে গ্যামলাররাও মার্কেট থেকে উধাও, মানে যারা যে একটা শেয়ার নিয়ে গ্যামলিং করবে সেই ধরনের লোকও মার্কেট থেকে উধাও। আমি এরকম শেয়ার আমি পাচ্ছি না। তো এরকম একটা শেয়ার পাইলে সেখানে এন্ট্রি দিয়ে বসে থাকলাম। হ্যাঁ হয়তো সে এই লাইনটা এরকম না, করবে কি, তো জরিমানা খেয়ে তো শেষ হয়ে যাচ্ছে, ভয়ে তো কেউ হয়তো করতেছে না গেমিং এ। শেয়ারগুলো সাধারণত বটম লেভেল থেকে আমি সোজা আঁকাইছি, সে এইভাবে উঠে তারপরে, মানে আমি এই যে অ্যাকচুয়ালি এরকম ঘটনাটা ঘটে। তো এইরকমও ঘটতেছে না, জরিমানা, কারা জরিমানা খাচ্ছে? এর যে 5 দিন স্যার 135 কোটি টাকা জরিমানা করছে হিরুর গেমিং এর। ও না, এখন এরকম গ্যামলিং আমি এক সময় দেখছি, এক লোকের আল্লাহা ব্যাংকে অ্যাকাউন্ট, আবার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট। তো যে ট্রেডার সে ইসলামী ব্যাংক থেকে এখানে আসছে, তো ওর রুমে লোকজন নাই। তা আমি ওই আল্লাহা ব্যাংকে ওখানে সামনে বসেই করছি, তা উনি বললেন যে আপনি ওই রুমে যান। তো ওই রুমে গেলাম, তা যে তার সঙ্গে আমার আলাপ হলো কি যে আপনি এখানে একা বসে আছেন। আসলে তার কাজটা হলো ওই এই ধরনের ট্রেডগুলো সে করে, মানে তখনও সে কিন্তু ইন্স্যুরেন্স বাই দিচ্ছিল না সেল দিচ্ছিল না, মানে তার এক পার্টি আছে আর এক ব্যাংকের, এই যে পার্টির ওখানে অ্যাকাউন্ট আছে তার আবার এখানেও অ্যাকাউন্ট আছে, মানে একদিন ওই ব্যাংকে তারা এন্ট্রি দেয়, আবার ওই একই সময় এই ব্যাংকে তারা বিক্রি করে, আবার এই ব্যাংকে তারা এন্ট্রি দেয়, ওই ব্যাংকে তারা বিক্রি করে। আচ্ছা, যেভাবেই হোক ভলিউম তো বাড়ে, মানে তারা একা তো ক্রেতা না, তার দেখা দেখি অন্যরা কেনে, তাই না? মানে ঘটনা এই না যে গ্যামলিং হইলো, তার দেখা দেখি মানে আজকে বাড়তেছে, সুতরাং আজকে অন্যরা কিনতেছে, মানে ও দেখা দেখি অন্যরা কিনবে, তা কিনলো, উনি বিক্রি করে দিল, কিন্তু ওই যে অন্যরা যে কিনে জমা করলো, এটা তো অনব্যালেন্স ভলিউমে থেকে যাচ্ছে, কিন্তু এই জিনিসটা তো আমরা এখানে অনব্যালেন্স ভলিউমে দেখতে পারি। হ্যাঁ, আবার যারা বলে যে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন, যে এমি ব্রোকারে আছে, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি, কিন্তু আমি বুঝি না, কিন্তু অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন বিষয়টা বুঝি, কিন্তু এই এমি ব্রোকারে আমি অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন আমি কোনোদিনই বুঝতে পারি নাই যে এটা অ্যাকুমুলেশন, মানে ইন্ডিকেটরে বলে না যে অ্যাকুমুলেশন বা ডিস্ট্রিবিউশন, সারা জীবনই খালি নিচের দিকেই নামতে থাকে, আমার অনব্যালেন্স ভ্যালুন্স না, আমি বুঝতে পারি না। আচ্ছা, সে অনব্যালেন্স ভলিউম দিয়ে তো আমি কোনোটাই বুঝতে পারি না, বা অন্য কোনো ভাবেও আমি বুঝতে পারি না। আপনি খেয়াল করে দেখেন, এই সিরামিক, ইস্টার্ন সিরামিক, হ্যাঁ আমি এই নামটা মুখেই আনতে পারি না, ইস্টার্ন সিরামিক, অথচ এটা অ্যানালাইসিস করে দিলাম আমি, আমার এক ভাইস্তা এটা গ্যামলিং করলো তাদের পার্টি। আচ্ছা, তারপরে আমি এটার নামটা মনে রাখি না। দেখবেন যে সেই যে আমি এখানে যে ছবিটা আঁকাইলাম না, সেই সেইটা কিন্তু এইভাবে পারছে,
মানে আস্তে 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 বেশ 2-3 বছর যাবত বাড়ছে। আচ্ছা, এই আবার এই যে মনুশ্রমিক কিন্তু এইভাবে বাড়ছে। ওটা শুরু হয়েছে 35 টাকা থেকে শুরু হয়েছে। এটা 35 টাকা শুরু হয়ে একেবারে বাড়তে বাড়তে শেষ। মানে তখন তার ন্যাপ ছিল 97 টাকা। আমি এটা অ্যানালিসিস করে আমার বসকে দিলাম। বস মানে তখন আমি একটা ট্যাবে ছিলাম। তা উনি বললো যে আমি ন্যাপ পর্যন্ত যাব, এর বেশি যাব না। আচ্ছা, তা ওনার ন্যাপ 97 টাকা হলে উনি শেয়ারটা বিক্রি করে দিলেন। আচ্ছা, আমি বললাম যে ধরে রাখেন আরো, আরো যাবে। তার মানে তখন 97 টাকা যাওয়ার পরে সে ইয়ে তৈরি করলো, ওই কি বলে প্যাটার্ন, ওই প্যাটার্নটা হলো অ্যাসেন্ডিং বেস প্যাটার্ন। হুম। তবে আপ ডাউন করতে দেখেই হয়তো উনি বাদ দিয়ে দিছে, অথবা উনি ভাবছে যে ন্যাপ পর্যন্তই ধরে রাখলাম। আচ্ছা, তা উনি ন্যাপ পর্যন্ত ধরে রেখে উনি এটা ছেড়ে দিলেন। তা এই যে শেয়ারগুলো যে বোঝা যায়, কিন্তু এখন মানে কোনোভাবেই মনে হয় গ্যামলাররাও একটু আতঙ্কে আছে, বা এই ধরনের আচরণ করলে উম, হয়তো মার্কেট, এই ধরনের আচরণ করলে ওরা থাকবে না। মানে এখন যে ধরনের আচরণ করতেছে, ওরা মার্কেটে থাকবে না। কিন্তু মার্কেট তো ম্যানিপুলেশনটা কেমন ধরেন, আমার কাছে তো মনে হয় যে কিছুটা হুজুগে, অথবা কিছুটা ওই ধরনের ওটা তো গ্যামলিংটা তো ঠিক ম্যানিপুলেশন আমি বলবো না। গ্যামলিং হয় কেমনে? গ্যামলিং হয়, গ্যামলিংটা তারা যেটা করে যে অনেকদিন থেকে কিনতেছে কিনতেছে বাড়তেছে, হ্যাঁ, এইগুলো এটা সব মার্কেটেই থাকে। ইভেন আপনার এই বাজারেও থাকে। এখন যদি আপনি বাজার থেকে দেখেন, এই যে কয়দিন আগে ডিম জোর করে দাম কমাইতে গেল, বাজার থেকে ডিমও দাও, কয়দিন সকালবেলা ডিমই পাই না। আচ্ছা, আবার এই যে আপনি এই যে এখন কিছুদিন আগে দেখলাম যে আলু ধরছে 10 টাকা করে, বলে আলু কিনা এখন 40-50 টাকা করে বিক্রি করতেছে। আমার চারঘাটে যে বিআই, ওই বিআইয়ের আলুর গোডাউনে ট্রাক আছে 12টা। মানে তাহলে কি পরিমাণ আলু তার গোডাউনে আছে? এখন 12টা ট্রাক থাকলে মানে হাজার হাজার মন আলু আছে। ওই আলুগুলা ওই পার্টি চাইলে বা পার্টি বা কিনে নিয়ে আসে, অথবা বিক্রি করে দেয়। এখন শোনেন, তারও একটা দুঃখ আছে। বছর 2 বছর আগে বিদ্যুৎ সাপ্লাই কোনো কারণে ওইখানে বন্ধ ছিল। ওই এলাকায় মানে মাঝে মাঝে বিদ্যুৎ থাকতো, মাঝে মাঝে বিদ্যুৎ থাকতো না। ওনার পুরা কোল্ড স্টোরেজ ধরে আলু পচে গেল। এখন ওনার তো ব্যবসা চালায় যেতে হলে তো উনি দেশ ছেড়ে তো পালাইতে পারে না। উনি কি করবে? উনি সঙ্গে সঙ্গে উনি সবাইকে ঘোষণা দিয়ে দিল যে তোমাদের আলু যা নষ্ট হয়েছে আমি তোমাদের আলুর দাম দিয়ে দেবো। তা ওনার সেই আলুর দাম পরের বছরে এই আলুর দাম মিটিয়ে দিছে। এখন এই ক্ষতিটা আমরা তো দেখি, যারা ব্যবসা করে তারা বড় বড় ক্ষতির হিসাব করে নিয়েই ব্যবসায় নামে। তারা হয়তো 10 টাকা দিয়ে কিনে 80 টাকায় বিক্রি করে, এটাও ঠিক। কিন্তু আবার যখন এই বিশাল ধরনের লস খায়, সেই সময় তাদের কে দিবে তার? তাই এই ব্যবসার এইগুলা, এই যে গ্যামলাররা কিছু যে করে না তা না, গ্যামলাররা তো শুরু করে, গ্যামলাররা শুরু করে। এবং তারা শুরু করে যেটা মানে যে শেয়ারের পসিবিলিটি আছে, সে শেয়ারটাই শুরু করে। তারা এমন না যে যার কোনো পসিবিলিটি নাই। এই যে আপনার মল্ল সিরামিক, তার প্রাইস ছিল 37 টাকা, তার ন্যাপ ছিল 97 টাকা। আর মল্ল সিরামিকের আসলেও তার ইন্ট্রিনজিক ভ্যালু অনেক বেশি। হ্যাঁ, তার ইন্ট্রিনজিক ভ্যালু অনেক বেশি ছিল। এখন সে যখন বাড়তেছে না, সে তার তো তার গ্যামলিং করাতে তো কোনো সমস্যা হয়নি। তার গ্যামলিং মানে কি? ওটা কি একটা পার্টি ওটাকে ধরছে। তো পার্টি মানে কি, হয়তো কিছু লোক বা এইভাবে একটু জো তুলে দিছে, বেশ তখন বাড়তে শুরু করে দিছে। সব জিনিসই তাই, একটু জো তুলে দেওয়া লাগে। জো তুলে না দিলে এটা বাড়তে পারে না। এই হলো আসলে। তা এখন মার্কেট এইভাবে ধরলে, তো মার্কেটের আপনার
কোনো নড়াচড়া হবে না, যেখানকার শেয়ার সেখানেই থাকবে। মানে 5 টাকা আছে একটা শেয়ারের দাম, 10 টাকা আছে, এই 10 টাকাই থেকে যাবে। হ্যাঁ, এটা। আর এখন যে টাকা ছাপাইছে, 22,000 কোটি টাকা ছাপাইছে, এটার এফেক্ট তো পড়বেই। আর এখন তো এই রকমের টার্ময়েল বা টালমাটাল অবস্থা, টালমাটাল অবস্থার মধ্যে মার্কেটে ওরা নামবে না, কেউ ওরা নামবে না। সুতরাং আমার, আমি টেকনিক্যালি এবং আহ, পরিস্থিতি অনুযায়ী বুঝতে পারি, মনে হচ্ছে আমার কাছে যে ফেব্রুয়ারি শেষ, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে যেতে পারে এটা, মানে এই বটম লেভেলে এটা চলে যেতে পারে। আর এখন তারপরে যদি যে স্বাভাবিক নিয়ম যেটা, যে এপ্রিলের পরে যে বাড়ে, সেই নিয়মটাই সে এই করবে। এর মধ্যে যদি কোনোটাই গ্যামলিং ট্যামলিং হয় তো সেটা হবে। কিন্তু আমি আসলে কয়েকদিন থেকে খুঁজছি, আমি গত 3 দিন 4 দিন এই ওখানে ছিলাম, সেই সময় আমি কিছুই করতে পারিনি, কিন্তু তার সময় আমি খুঁজতাম। আমি সবসময় খুঁজি, যে আমি এটাকে উইকলি চার্টে নিয়ে এসে দেখি যে এটা ঠিক মানে এই রকম ভাবে আস্তে আস্তে উপরে উঠে গেল। তো এরকম কোনো শেয়ার নেই, সবই দেখতেছি যে উপরে উঠতেছে, ঠিক এরকম উপরে উঠতেছে, এবং বলতেছে, তারপরেই বলতেছে, মানে বোঝা যাচ্ছে যে এখানে এসে এই রেজিস্ট্যান্স, এইটা রেজিস্ট্যান্স না, এটা হলো ট্রেন লাইন। এই ট্রেন লাইনে সে আঘাত পাবে, তারপর সে পড়ে যাবে। আপনি এই ট্রেন লাইনটা আপনার কম্পিউটারে এঁকে রাখেন, এবং দেখবেন যেদিন এটা ব্রেক করছে, ব্রেক করলে ও, সে যদি ব্রেক করে, তাহলে সে আর এর নিচে নামবে না, এই পর্যন্ত থাকবে। আবার তার এখানে একটা এই রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স যদি, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে, তাহলে পরে, এবং যখন ব্রেক করবে, এই দেখেন এই গ্যাপটা পূরণ করা কি লাভ দিয়ে উঠে যাবে। শুধু এই গ্যাপটা না, মার্কেট মুভমেন্টে আসতে হলে পরে এই ল্যাগিং স্প্যান এখানে আসতে হবে। ল্যাগিং স্প্যান এটা, এইটা দিয়ে এইখান থেকে বেরোবে। ল্যাগিং স্প্যান তো এইখান থেকে খারাপ বেরোবে না, ল্যাগিং স্প্যান তো এভাবে এখানে আসবে, এসে এই ছোট জায়গা দিয়ে বেরোবে। তা বহুত দেরি এইখান থেকে এই পর্যন্ত আসতে, অর্থাৎ কিনা প্রাইসকে এখান থেকে এই পর্যন্ত আসতে হইলো জানুয়ারি মাসের 14 তারিখ। তো এমনি এই পর্যন্ত আসতে এমনিই লাগতেছে 14 তারিখ। ওকে, তো এই হলো মার্কেটের আমার বক্তব্য, মার্কেট নিয়ে আমার চিন্তাধারা। এখন এইটার আহ, মানে বহুত, মানে বায়াস ছিলাম অনেক, তা এখন আর বায়াসড হয়ে কাজ হচ্ছে না। অনেক বায়াসড ছিলাম আমি, যে মার্কেট সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করার চেষ্টা করছি, পজিটিভ। কিন্তু এখন দেখতেছি যে এটা পজিটিভ না, বরং সে, যেমন ইন্স্যুরেন্সের কথা বললাম, ইন্স্যুরেন্সও এরকম একটা জায়গায় আসবে, এসে আবার ডবল বটম করে তৈরি। কিন্তু এটা তো আপনি কোনোভাবেই কল্পনা করতে পারেন না যে একটা শেয়ার এইভাবে উপরে উঠে গেছে। হ্যাঁ, সেটা হলো কি, ইন্ডিভিজুয়াল কখনো কখনো একটা শেয়ার, এই যে যেমন গ 3-4 বছর আগে, 3 বছর আগে যখন করোনার সময় এই যে বিএসসি, এই 2 টাকা 3 টাকা রিপ্লেস একবার 14 টাকা হয়ে গেল, ও তখন এরকম সে লাভ দিল। তো সেইটা তো হলো এক্সেপশনাল কেস। হ্যাঁ, এরকম লাভ দিয়ে কোনো কোনো সময় কেউ উঠবে না, সব এরকম লাভ দিবে, আবার তার এখানে এখানে একটা কারেকশন হবে, এইখানে এই পর্যন্ত আসবে, আবার এই পর্যন্ত আসবে, আবার এটার উপরে যখন এইভাবে একটা সাপোর্ট নিতে পারবে, তখন মনে করবেন যে মার্কেট উঠে গেল। মানে এই যে ট্রেন লাইনটা আঁকলাম, এই ট্রেন লাইনের উপরে তার সাপোর্ট নিতে হবে। এই যে এখান থেকে যে নামতেছে, সেইখান থেকে এইভাবে যদি নামে, যদি এর উপরে উঠতে না পারে, তাহলে সে আরো নিচে যাবে। দুই একজন অবশ্য এর থেকে নিচেও হিসাব করছে, মানে এইটাকে তারা ক্র্যাপ প্যাটার্ন হিসেবে ধরছে। আমার কাছে ক্র্যাপ প্যাটার্ন আমি ধরবো না, কারণ এটা 23 থেকে একটু বেশি, এই জায়গাটা 38% থেকে 50% হলে আমি ধরতাম ক্র্যাপ প্যাটার্ন, এই পর্যন্তই ধরতাম, কিন্তু সেটা ধরবো। ওকে, দেখি এখন আপনারা কে কি বলছেন। আর আপনাদের একটু ধারণা থাকলে, অনেকের তো অনেক রকম মার্কেট নিয়ে ধারণা, কি হচ্ছে না হচ্ছে, অন্যেরা জানতে পারতো, একটু আলাপ করতে পারেন এখানে। বা উইকলি চার্টে কোনো প্যাটার্ন পাওয়া যায় কিনা আর কি? এখানে, উইকলিতে হ্যাঁ, মানে ইন্ডেক্সের, যে ইন্ডেক্সের। হ্যাঁ ইন্ডেক্সের আমি দেখতেছি। আপনি যেহেতু আগ্রহ সবারই,
এই আপনার আঁকা ড্র গুলো যদি হাইড করে টপ থেকে বটম পর্যন্ত একটা ফিবো টানলে একটা কিছু পাওয়া যায় কিনা, একটা প্যাটার্ন উইকলিতে। আমি আগে এটা মুছে নিই, যা আঁকাইছি তো। এটা হাইড করে দেওয়া যায়, আপনার ওই না, চাপ এইটা চাপ দিলে তো এইটা সব হাইড হয়ে যাবে। এইটা আঁকাইছি হলো এই জুম থেকে। আগে এতক্ষণ যা ছিল জুম থেকে, কিন্তু এইটা আঁকাইছি আবার ইকোসফটের থেকে, যেটা আঁকাইছি, তাই না? আচ্ছা, এটা মুছা ছাড়া তো, মুছে সেভ না করলেই হলো। না, এটা উইকলি চার্টেও আঁকানো আছে। উইকলি চার্টে এই যে বটমটা তো উইকলি চার্টে বা মান্থলি চার্টে করা। এই বটমটা তো আমার বহুদিন, এটা মুছতেছি না, এটা মুছি না, কারণ আমার মনে হচ্ছে যে সব শেষে, আর যাই হোক, যেহেতু সাপোর্ট ওইটা ওখানে এসে যাবে লাস্ট মোমেন্টে। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলতে পারি। আমাদের ওই যে 5ই আগস্টের পরে যে একটা টপ পাইছিলাম, ওইখান থেকে এই বটম পর্যন্ত যদি একটা মে, ফিবো মে, টানা হয় জুন, তাহলে আপনার জুলাই, 23। এই যে আগস্ট, জি, ওইখান থেকে 11ই আগস্ট। হ্যাঁ, এইখান থেকে, হ্যাঁ এইখানে তো, এইখানের যে অ্যানালাইসিসটা এখান সেই, থেকে 27শে অক্টোবরের যে বটমটা, হ্যাঁ, এইখান থেকে সে একটু উঠছে হলো 23% আর কি। হ্যাঁ, তারপরে একটা বটম তৈরি করে ওই 23 কে ব্রেক করতে পারলে তো সে অনেক দূর যায় আর কি। আচ্ছা, এই 20 কোথায়, এইখানে? না, আপনি কোথায় বলতেছেন? আপনার আচ্ছা, এইটার উপরে আমি একটা যে অ্যানালাইসিস দিছি, সেটা হলো আপনার এইখান হিসাবটা থেকে এইখানে আমি যদি একটা এবিসিডি প্যাটার্ন করি, এই এবিসিডি প্যাটার্ন ধরেন, এই এটা বেশ কিছুদিন এটা রাখছিলাম আর কি। এই হলো এবি ইজিক্যাল সিডি প্যাটার্ন বানাই দিয়েছি, দেখেন। এবি ইজিক্যাল সিডি প্যাটার্ন হইলে এইটাকে এখন নিয়ে যাব। আচ্ছা, দেখতেছি, দেখেন, এবি ইজিক্যাল সিডি হলে পরে এই জায়গাটাই হয়, এটাই বটম এখানে। যদিও আমি এটাকে টানছি, এটা অনেক দূর থেকে টানা, এখান থেকে টানা, এটা সমান্তরাল করে টানা, কিন্তু একটু না একটু সবসময় একটু ভেরিয়েশন হয়। এটা যতই অ্যাকুরেট করেন না কেন, আপনি কখনো 61.8%, 100% অ্যাকুরেট যেমন পান না, 161.8%, 100% পাই না, কখনো কখনো পাই আর কি। তো এখন এই দেখতে, অনেকে হয়তো দেখতে পাচ্ছে না, এ বি, এবি ইজিক্যাল টু সিডি প্যাটার্ন, এবি ইজিক্যাল টু সিডি প্যাটার্ন হয়ে গেছে। এখন যেটা, সে তো আমি তো বলতেছি যে সে বটম পাইছে, কিন্তু বটম পাইলে তার সাইড ওয়েতে, আমার মনে হয় এখন সাইড ওয়েতে তার থাকবে সে, এখন উঠার মতো তার ক্যাপাসিটি আমি দেখতেছি না উঠার মতো। এইখান থেকে সে উঠবে, এখান থেকে উঠবে, এটাও ঠিক। এখান থেকে মানে এটাও আপনাদের সঙ্গে সবাই চাচ্ছে, আমিও। কিন্তু আমি যেটা বলতেছি, সে এইখান থেকে মানে কাল এখানে পড়ে যে যদি আবারও এখানে এই পর্যন্ত আসে, আমার যেখানে টার্গেট, ঠিক এই জায়গাটা আমার টার্গেট, এইটাই মানে নেক্সট টাইম এখানে, তারপরেও সে সে এইভাবে যাবে না, সে যাবে এই যে ট্রেন, এই এইভাবে ওই কুমোর পাশ দিয়ে ঘুরতে ঘুরতে, এই যে কুমোর পর্যন্তই তার আপাতত, কুমো পর্যন্তই তার গতি, তারপরে সে তার মতো করে চলবে। একবার কুমো ব্রেক করতে বলে চলবে, এবং সে কুমো ব্রেক করতেই তার সময় লেগে যাবে। আর যদি সে এখান থেকে সে, আমার মনে হচ্ছে যে দেখা যাক, দেখি এখানে কি করে। এখানে তো ভিতরে ঢুকতে পারলো না, এ তো ভিতরে ঢুকে গেছিল। আপার কুমো, দেন লোয়ার কুমো, মানে এই দুই জায়গার মধ্যে সে বাড়ি খাচ্ছে, কিন্তু এটা এখনো কুমো ভেদই করতে পারেনি। একটা যদি হয়তো যে সেই কুমোটার উপরে উঠলো, মানে রেজিস্ট্যান্স, দেন সাপোর্ট, তাহলে সে উপরে উঠে যেত। কুমোর ব্যাপারটাও কতটা বোলিং এর ব্যান্ডের মতো, কতটা না প্রায় বোলিং এর ব্যান্ডের, তার কারণ কুমোর মধ্যেও এই একই বোলিং এর ব্যান্ডের মতোই সে আপ ডাউন করে। এখানে একটা আলাদা আহ এখন বিষয় আছে। আপনার এই উইকলি চার্টে একটা অল ব্যাট
পাওয়া যায় কিনা আর কি, এটা আহ, ধারণা করছিলাম আর কি। আমার এইটার উইকলি চার্টে, উইকলিতে উইকলিতে না, সেটা মনে হয় আমি আগে করছিলাম একবার, সম্ভবত 3 উইকস চার্টে। সেই প্যাটার্নটা খুব একটা মানে সুন্দর হয় মানে না এখান থেকে। 11ই আগস্টকে যদি এক্স ধরা হয়, এটা উইকলি চার্টে ধরছি, এটা চার উইকলি চার্টে 4 আগস্ট। 1 উইক ধরছি, 1 উইক। এটা তো আমি 1 উইক ধরছি। হ্যাঁ, উইকলি চার্টে। আচ্ছা, এই হলো এখান 11 থেকে সেন্ট। এক্স ধরে, মানে এটাকে হ্যাঁ এখান থেকে, এক্স, এক্স হ্যাঁ এখান এ থেকে এক্স। বি। আচ্ছা, সেটা উইকলি চার্টে না, আমরা এটা ইচ্ছা করলে 2 ডেজ বা 3 ডেজ ধরতে পারি, একটু বড় করে নিলাম। হ্যাঁ, সেটা যদি আমরা এখান থেকে ধরি, তাহলে এটা 38%। হ্যাঁ, এটা এটা 38%। এখন আর যেখানেই নামুক, এর নিচে যদি না নামে, এবং এর নিচে তো আমি দেখাইছি যে 886 এখানে নাম, এর নিয়ম নিচে। কানুনে যদি আপনার 886 পর্যন্ত যদি আসে, তাহলে তো একটা অল ব্যাট হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এইখানে অল ব্যাট না, ব্যাট, অল ব্যাট এবং ক্র্যাম, এই 38 হলে আপনার এই তিনটা যে কোনোটাই হবে, যে কোনোটা পর্যন্ত সে যাইতে পারে। আর মার্কেটের অবস্থা বুঝে হয়তো সে তার একটা রেজিস্ট্যান্স খুঁজে নেবে। মানে তাকে আগে এখানে নামতে হবে, নামার পরে এখন সে যে এখান থেকে উঠবে, এখন আচ্ছা ধরে নিলাম যে সে এখান থেকে ডাইরেক্টলি উঠবে। হ্যাঁ, ডাইরেক্ট উঠলো। আচ্ছা, সেটা যদি হয়, তাহলে পরে তার এই 161.8%, না? আচ্ছা, এখন তার একটা টার্গেট যাচ্ছে। মার্কেট ভালো বুল রান করার পরে তো ম্যানিপুলেশন ট্র্যাপ এগুলো তো হবে, সেটাই হচ্ছে সম্ভবত। আচ্ছা, এই হলো 886 একটা, এখানে 886, আর এটা হলো ব্যাট। আর আর একটা হলো ব্যাটের পরে আসতেছে হলো অল ব্যাটস, 113। না, প্যাটার্ন যেটাই হোক সেখানে তার, সে যাবে, সে যেয়ে থাকে। এখানে প্যাটার্নটা, এখানে সুন্দর প্যাটার্ন আছে, এখানে যেয়ে থাকে, কিন্তু আমি যেটা বলতেছি সেটা হলো সে এখান থেকে যেতে পারবে, এত তাড়াতাড়ি যেতে পারবে কিনা, সেই জিনিসটা আমি বলতেছি। আমি বলতেছি যে সে এই বটম লেভেলে হয়তো সে অনেকদিন থাকবে। দেখবেন যে অনেকগুলো আছে, অনেক প্যাটার্ন আছে, যেগুলা প্যাটার্ন ঠিক আছে, কিন্তু বহুদিন পরে সে তার টার্গেটে যায়। হ্যাঁ, বহুদিন পর, অর্থাৎ কিনা তার টার্গেট ঠিক আছে কিন্তু সে যেতে পারতেছে না। যখন সে এখানে 61.8% তৈরি করে, এই যে এখানে কত বানাইছে, ধরেন আমি যদি এখান থেকে মাপি, এখানে এটা কিন্তু একটা এই সাইফার প্যাটার্ন। আচ্ছা, আমি যদি, তার মানে সে এনিহাউ সাইফার প্যাটার্নটাই কাউন্ট করবো। আচ্ছা, এইখানে সে 786, কিন্তু এই পাঁচটা গেছে নিচু 786, এখন সে একটা শার্ক প্যাটার্ন করবে। 786 শার্ক প্যাটার্ন করলে 113%, অর্থাৎ কিনা এইটা 113% মেবি, এরকম একটা জায়গা, এরকম একটা জায়গা। যাই হোক, তার এখন কিন্তু সে এটা বুলিশ, একটা বুলিশ হলো কিভাবে, এই লেন্থটা খাড়া উঠছে, এই লেন্থটা সাইড হতে গেছে, এবং এই বটমটা যখন তৈরি হবে তখন সে আরো সাইড হতে, সাইড হতে যাওয়ার মানে হলো যে তার টেন্ডেন্সি উপরের দিকে। এখন ওঠার সময় সে এই কোণের থেকে এই কোণটা ছোট, অর্থাৎ কিনা সে ওঠার সময় এই এইভাবে উঠবে না, এইভাবে উঠলে সে পড়ে যাবে। তাকে ওঠার সময় এইভাবে উঠতে হবে, অর্থাৎ এই কোণের থেকে এই কোণটা বেশি খাড়া হইতে হবে, তীক্ষ্ণ হইতে হবে কোণটা, তাহলে সে তার জায়গায় যাবে। তো এখন আমি যেটা বলছি সেটা হয়তো এই সাইডে তার বেশ কিছুদিন সে এখানে থাকবে। আমি যেটা বলছি 3 ডেজ তো, 1 ডেতে আর কি। তো এরকম যে প্যাটার্ন হিসাবে, এই যে একটু আগে আমি একটা অ্যানালাইসিস মুছে ফেললাম, হলো কেডিএইছে আমার কাছে, একজন একটা অ্যানালাইসিস চাইছে ওই আমার টাইম লাইনে, কেডিএসএ টাইম লাইনে চাইলে, তা আমি দেখলাম যে অনেকদিন থেকে পড়ে আছে। আমি একটা অ্যানালাইসিস দিই, আমার পুরোনো একটা অ্যানালাইসিস ছিল, আমি একটু আগে সেটা মুছে ফেলেছি। এই কে
এই জায়গাটায় দেখেন তার টার্গেট হলো, তার টার্গেট অনুযায়ী কিন্তু সে গেছে, কিন্তু যখন সে প্রথমে উঠলো এই জায়গাটা এসে চলে গেল। এখন আপনার যেমন অনেকে বলবে না এটা গেল না, তাই না? কিন্তু সে যাবে, একটা না একটা সময় সেখানে যাবে। সে গেছে বহুদিন পরে, অর্থাৎ কিনা এই পর্যন্ত যাইতে তার এই অগাস্ট মাসে সে এখানে আসছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে যায় সে এখানে গেছে। তাহলে আমরা কি এটা নিয়ে ধরে বসে থাকবো? সুতরাং এইখানে গেল। এইখানে তো আপনার একটা চ্যানেল ব্রেকআউটের একটা পোস্ট দেওয়া ছিল এক সময়, সেখান থেকে তো সে হ্যাঁ কিছুটা হ্যাঁ, আগে ক্লিক রাইট, করছে আপনার আর কি। মনে আছে, আমি সে চ্যানেলটা একটু আগে মুছছি। জি, এটা তো সেই সময় ওই 55 টাকা লেভেলে আর কি। হ্যাঁ, চ্যানেল বোর্ডে এটা এইটা আহ, এই সময়টায় আমি বেশ আগে আর কি, এই সময় তো 22 সালে, এই সময় আমি একজনকে একটা এই 1-to-1 ক্লাস করাই দিয়েছিলাম। তো তাকে 1-to-1 ক্লাস করাইতে করাইতে ও তখন এই জায়গাটা ওনার এইটা আমি আবার তাকে দিলাম। হ্যাঁ, তো দেখলাম যে 1-to-1 ক্লাসে তো ওনার অনেক কষ্ট আর কি। হ্যাঁ, তা সেটা উঠে গেল। তার এটা চ্যানেল ব্রেকআউটের সম্ভবত আপনার 85 টার্গেট ছিল, তার থেকেও বেশি হ্যাঁ গেছে একটু আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপরে এইখানে টার্গেট এই জায়গাটা 100 টাকা, এই হলো তো target। কিন্তু সে তো ওই যে এই জায়গাটা এসে তো সে আচরণটা ভালো করে না, তাই না? এইটা কিন্তু সে গেছে একটা সময়, কিন্তু সে এখানে ফেল করেনি। এটার মানে এই না যে সে ফেল করছে, ফেল করেনি, ফেল না করেই সে কিছুদিন অপেক্ষা করে যে আবার গেছে। যেমন আপনি দেখলেন এই যে কেপিপিএল, সে কি 61%, 61.8% যে ফেল করছে, ফেল করেনি। বহুদিন সেই জায়গাটা ছিল, বা থাকার পরে আবার সে তার জায়গা পেয়েছে। ওটার টার্গেট ছিল 1 টাকা কম। আচ্ছা, আমি তো সময় তো এভাবেই কাটাই ফেললাম, কিন্তু আমার তো 1 ঘন্টাই থাকবো এখন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখি এখানে আইটি সেক্টরের অ্যানালিসিসটা আমি এখানে দিছি, আমার এখানে দেখেন আর কি, এক্সপার্ট গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখি যা যা দিছেন, এলআরবিডি, বিপিপিএল, ডোমিনেন্স, এলআরবিডি। এখন রেকর্ড ডেট অবশ্য পার হয়ে গেছে। রেকর্ড ডেট 21 নভেম্বর, ডিক্লারেশন 30 অক্টোবর, ক্যাশ ডিভিডেন্ড 1%। এইগুলার, আচ্ছা, যদিও এখানে মনে হচ্ছে মার্কেটে আসলে এটা যদিও একটা কি বলে বেয়ারিশ ফ্লিপ। হ্যাঁ, এটা একটা বেয়ারিশ ফ্লিপ, কিন্তু মার্কেট কন্ডিশন হিসাবে যে কি অবস্থা আমি তো ঠিক। আচ্ছা, এখানে সাপোর্টের জায়গা না হয় 50 লাইন সাপোর্টের জায়গা। আচ্ছা, আর এখানে আমি একটু ইয়েতে দেখি, আমি বেকারি না দেখলে, কতগুলো জিনিস আছে আমি বেকারি না দেখলে আমি বুঝি না। এই হলো। আচ্ছা, একটা জিনিস যে সে ওই বোলিংয়ের মানে স্কুইজ হয়েছে, বোলিংয়ের মানে স্কুইজের থেকে সে কিন্তু এখনো ম্যাকডিটা আগে ব্রেক করে তারপর আরএসআই। আচ্ছা, এখন এইখানে এলআরবিডিএল, অবশ্য আমি এলআরবিডিএল এর ইতিপূর্বে অ্যানালাইসিস করিনি, তো এখন বুঝতেও পারতেছি না, তবে একটা জিনিস যে সে ডাইভারজেন্স যেহেতু আছে তার আর একটু উপরে উঠবে, কতদূর উঠবে সেইটা আমার এখন যেটা উম, হালকা বুলিশ, মানে দ্যাট ইজ এখনো, মানে এই বটম থেকে এই বটম উপরে, এটা থেকে এটা উপরে। আচ্ছা, এখন যেটা হইতে পারে, এটা তো দেখা যাচ্ছে যে সে একটা ফ্লিপ কন্ডিশন করছে। ফ্লিপ কন্ডিশন করলে আর এইখান থেকে খুব বেশি না, আমার যেটা মনে হয় যে সে এই গ্যাপটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা ফিল আপ করবে, আমি যেটা বুঝতেছি, এবং এই গ্যাপটা ফিল আপ করবে ইচিমুকোতে। তার হয়তো বা রেজিস্ট্যান্স এইটাকে কাউন্ট করতে পারি, এই যে এই বড় এইটা একটা রেজিস্ট্যান্স এবং এইটা একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স আছে এই পর্যন্ত।
আর আমাদের যদি এল আর বিডিএল কি দিছে সেটা তো একটু দেখা দরকার। 1% একবার দেখলাম। আচ্ছা, -76, 156.6 জেড। হ্যাঁ, 1% দিছে, হয়তো বা জেড থেকে বেরোনোর চেষ্টা করতেছে। ও, অনেক ভালো হইতে পারে। এটা 8টা বা 9টা ক্যান্ডেলে সম্ভবত সে একটা রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। এটা অনেক বেশি লম্বা। হয়তো কালকে আর একটা ক্যান্ডেল হয়ে একটু কারেকশন হবে। লম্বা ক্যান্ডেল হলে তো কারেকশন হয়। হম। আচ্ছা, হ্যাঁ, এটার সম্ভাবনাটা এইটুকুই। আমি ওই বেশি যাব না, কারণ মার্কেটের অবস্থা খারাপ তো। সুতরাং এটা নিয়ে আর বেশি যাওয়ার মতো স্কোপ নাই। খুব বেশি হলে আমরা এখান থেকে অ্যানালিসিস করতে পারি, এখান থেকে এই পর্যন্ত। কিন্তু এটা 38 এর মধ্যে এটা পড়ে না। মানে এই বটমটা 38 হইতে হবে। 38 যেখান থেকে হয় সেখান থেকে অ্যানালাইসিস করলে আপনার এখান থেকে, আমি ধরে নিচ্ছি এটা 23, তাও 23 38-এর কাছাকাছি আসে না। আচ্ছা, যাই হোক, তবুও 61 এই পর্যন্ত বড় জোর 786 বা 886, ওইটাই 786, 886 এই পর্যন্ত আসতে পারে এই কটা ক্যান্ডেলে। ওকে, বিপিপিএল এটা তো 2% ক্যাশ। এজিএম, বসুন্ধরা না এটা, বারাকা পাতিঙ্গা পাওয়ার। কিন্তু পাওয়ার সেক্টরে তো ভালো হওয়ার কথা, ভালো করার কথা। পাওয়ার সেক্টর, আদানির সঙ্গে চুক্তি, এগুলা তো সব লুজ হয়ে যাচ্ছে। এবং মিনিমাম যেটুকু না কিনলেই না সেটুকু কিনবে। কিন্তু মিনিমাম কেনা মানে কি, তাদের সঙ্গে চুক্তি আছে, সুতরাং কিছু তো কিনতে হবে, নাইলে তাদের অনেক ডিমান্ড দিতে হবে বাংলাদেশ গভর্নমেন্টকে। এমন এক চুক্তি, তা সেই থেকে বেড়ে আসতে চাচ্ছে। তা আমাদের এই সমস্ত যে সমস্ত ছোট ছোট কোম্পানি প্রথম দিকে করছিল, সেই কোম্পানিগুলার তো এখন আবার ভালো করার কথা। যেমন কেপিসিএল, হ্যাঁ, এদের তো ভালো করার কথা। ভাই এইটার মেয়াদ আছে 2027 সাল পর্যন্ত, কেপিসিএল এর মেয়াদ শেষ। না, এবং কেপিসিএল, কেপিসিএল বন্ধ ভাই। আমি গেছিলাম, কেপিসিএল বন্ধ। কেপিসিএল তো আমার বাড়ির পাশে, গেছিলাম, বন্ধ হ্যাঁ। কোম্পানি। কিন্তু ওরা অন্য কোম্পানির থেকে সাবসিডারি নিয়ে আপনার ছিল ওই 10% ক্যাশ দিছে, কিন্তু ওদের মূল যে কেপিসিএল এটা বন্ধ আছে। ও, আচ্ছা, এটা বন্ধ মানে কি? এই উম, মানে সরকারি নিবে না বলে বন্ধ করে দিছে নাকি? স্যার এটা এটা প্রোডাকশনই ওদের অনেক ওই আগে থেকে বন্ধ স্যার। এটা ওই না। যে ইউনাইটেড পাওয়ার আছে না স্যার, হুম। ওরা ওখান থেকে কিছু লাভ দেখায় এখানে ই দেয়, চালায়। ইউনাইটেড পাওয়ার আর ওরা একই মানে। তার মানে এরা আশা করতেছে যে আমাদের কোম্পানি আবার চলবে, এই জন্য তারা, ওরা এটা আশা করছে। কিছু দিয়া তাজা রাখতেছে শেয়ারটারে। জি জি। শেয়ারটারে তাজা রাখতেছে। এখন আমার, আমি যেটা বলতেছি সেটা একটু ভিন্ন। ভিন্ন মানে কি, মানে টেকনিক্যালের ব্যাপার ব্যাপার না। ব্যাপারটা হলো কি, আমাদের দেশে মানে একদম রাষ্ট্রীয় পর্যায়ের ব্যাপারটা। ব্যাপারটা হলো আদানি তো আমাদের কাছ থেকে অনেক বেশি দামে গ্যাস বিক্রি করছে। এটা বা নানা ধরনের, তাকে এটা রাজনৈতিক আলোচনা করবো না, অনেক বেশি দামে বিক্রি করছে। সরকার চাচ্ছে কোনো না কোনো উছিলায় এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। এবং কেনিয়া যেমন বেড়ে গেছে, ওই রকম মানে আদানি যখন আর একটু ধরপাকড় শুরু হবে, অথবা কিংবা আদানি যখন আরো ডাউন হয়ে যাবে, সেরকম একটা সময় এখান থেকে তারা, সরকারও হয়তো বেরিয়ে আসবে। সরকার এখন উম, এখান থেকে সরাসরি বেরিয়ে আসতে পারতেছে না, বা এটা বলতেও পারতেছে না আমরা তোমাদের এই চুক্তি মানি না। তা এরাও আশায় আছে। আসলে আদানির সঙ্গে চুক্তি করার জন্য আমাদের যতগুলি কোম্পানি এই ধরনের ছিল সবগুলো এটা বন্ধ করে দিছে, তোমাদের কাছ থেকে আর নিব না। হ্যাঁ, এটা আদানি না, মোদির খুশি করার, মানে যেটা বলে আর কি পাবলিক, যে সেইটা। তো এই বহুত কোম্পানি তাদেরকে একবার অনুপ্রেরণা দিল যে তোমরা এই ইয়ে পাওয়ার সাপ্লাই কোম্পানি খুলো,
তারপরে আবার যখন চিন্তাধারা বদলে গেল তখন তাদের সঙ্গে কোনো কথা না বলে, এই যে কেপিসিএল এর এই যে কর্নেল, কে যেন এটার মালিক, ফারুক, কর্নেল হ্যাঁ ফারুক। কর্নেল ফারুক, হ্যাঁ উনি তো প্রথম দিকে মন্ত্রীও ছিলেন। তারপরে তারেও বসাই দিল, তার কোনো এখন ভূমিকায় নাই। এই ধরনের বহু দরকার পড়লে নিজের দলের লোকগুলোকেও বসাই দিছে, বসাই দিয়ে ওই কোম্পানিগুলোকে এই ধরনের কোম্পানিগুলোকে অফ করে দিয়ে তারপরে আবার ওদের সঙ্গে চুক্তি চুক্তি করছে। তা এখন সেই হিসাবে এরা কিছুটা আশ্বস্ত যে হয়তো অ্যাটলিস্ট কিছু না করতে পারুক, এই পাওয়ার অতটা নিবে না, কিছুটা নিবে, যেটুকু না নিলেই না, কিছুটা নিবে। তা সেইখানে বাকিটা তো পূরণ করতে হবে এদেরকে, এরাই তখন পূরণ করবে এবং এরাই চাচ্ছে যে তারা সেই সাপ্লাইটা দিবে এবং এই জন্য তারা নিজেদেরকে টিকায় রাখতেছে এবং শেষ পর্যন্ত হয়তো তা এদের কাছ থেকে কিছু গ্যাস নিবে, গ্যাস বলি কি বলে, বিদ্যুৎ সাপ্লাই নিবে। তা এই জন্যে এই কোম্পানিগুলা একটু ভালো করার সম্ভাবনা এখনো আছে। আচ্ছা, আর এইটা তো বটম পেয়ে গেছে দেখা যাচ্ছে বিবিপিএল এর, এবং এইটাও ইপিএস খুব কম দেখাইছে, আবার 2% ক্যাশে একটু বেশি দিছে, কারের জন্য দেখলাম 1%। আচ্ছা, এটা কোনো রকম যান বাঁচায় রাখছে আর কি, 2% ক্যাশ দিয়ে। আচ্ছা, তো এইটারও, এইটার এই আমি বলবো যে এটার কি বলবো, এই রেকর্ডেড এর পরের যে অবস্থাটা, যেহেতু আর একটা হাই করছে, লোয়ার হাই করে আবার একটু উপরের দিকে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে সে এখনো নেক্সট বটমটা যদি এর থেকে উপরে হয় এটা বলবো আমি বি পয়েন্ট সেই হিসাবে। আর সেই হিসাবে এইটুকু আসার কথা। হুম, আর খুব বেশি না, মানে এইটুকু আসার কথা আপাতত। পরে ইন্ডেক্স যখন বাড়তে শুরু করবে তখন হয়তো শেয়ার একটু বাড়বে। এখন আমি বলবো যে এটা এতটুকু আসবে, আর এর থেকে বেশি আশা করা যাবে না, কারণ হলো কি যে এটা একটা, এটাকে যদি আমি লো ধরি তাহলে বুঝতে হবে যে সে পড়ে গেছে। কারণ কি এই বটম থেকে এই এই টপ থেকে এই টপ হাই হওয়ার কথা, কিন্তু আমরা যদি এটাকে বি পয়েন্ট ধরি দেন ইট ইজ ওকে। এই এর পরিপ্রেক্ষিতে এটা বি পয়েন্ট ধরলে এটা ওকে, এবং সেই হিসাবে সে এতটুকু আপাতত, এবং এতটুকু আসাই তার স্বাভাবিক। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে আমার মনে হয় এইটা, এই যে এই পর্যন্ত, এইটুক, হ্যাঁ এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত। তারপরে হুম, আর যদি এটার উপর দিয়ে বের হয়েই যায় কোনো একটা, এখন পর্যন্ত অত হাই ফাই চিন্তা ভাবনা মানে এই করার কোনো সুযোগ নেই যে সে এইভাবে বাড়বে, বাড়ারও একটা লক্ষণ থাকে। আহ, আহ, এটা বহুত নিচে এখন, ম্যাকডির নিচে একটু উপরে থাকলেও একটা, আর যখন বাড়ে সেই সময় এইরকম এরকম ঢেউ, ম্যাকডির একটা ঢেউ থাকে, এখানে ম্যাকডি হলো উইক ডিমিনিশিং টেন্ডেন্সি। ম্যাকডিটা, তো এটা উঠুক, তারপরে পরিস্থিতি বদল হলে হয়তো আর অন্য কিছু ঘটবে। তবে এখন আপাতত ডোমিনেসটা তো, এই যে ডোমিনেসটা, এই যে এখানে ডোমিনেসটা করা আছে এখানে, তবে ইউটিউবে এটা নেই, এই লম্বা কাঠিটা দেওয়া নেই। ইউটিউবে ওখানে আলোচনা করা হয়েছে যে সে মানে নেক্সট সুইংটা কোথায় যেতে পারে। হুম, আচ্ছা, বোলিংয়ের ব্যাট উঠাই দিলাম। ওকে, এই এখন ম্যাগডির উপরে, আচ্ছা এই পর্যন্ত তার সময়, এই যেগুলো তার রেজিস্ট্যান্স গুলো, এই যে লাল লাল রং গুলা, এগুলো তার রেজিস্ট্যান্স। তবে আমার আজকে তো এটা ডবল টপ করলো একেবারে। এটা কই ডবল টপ এখানে, হ্যাঁ, এইটার আগের দিনও এই একই। হ্যাঁ এই যে দুইটা, এই যে হুম, না এখানে ডবল টপ, কিন্তু এখানে তো পুরা এই না, ছোট করে আপনার ওই হ্যাঁ 2-3 দিন আগে, এই 2-3 দিন আগের টপটা আর আজকের টপটা একই হয়েছে আর কি। হ্যাঁ, যাই হোক, এই যে পরের দিন ক্যান্ডেলটা বেশি আছে,
ভলিউম আর হচ্ছে কিন্তু বাড়তেছে না, ভলিউম হচ্ছে ভলিউম হচ্ছে কিন্তু কিন্তু বাড়তেছে বাড়তেছে না। না, পাবলিকের মনে শান্তি নেই। পাবলিক চাচ্ছে মানে ট্রেডারদের মনে ক্রমে যেমন ভলিউমও বাড়তেছে, পজিটিভ ভলিউমও বাড়তেছে, নেগেটিভ ভলিউমও বাড়তেছে। কারণ এটারে কি একটা অবস্থা এখানে, আশ্বস্ত হচ্ছে না মার্কেটে। মনে হচ্ছে সেটা বাড়বে না, আমার কাছে মনে হয়। না, বাড়বে না মানে কি, খুব একটা বেশি বাড়লে তার এত দূর পর্যন্ত, অথবা এইটার 127%, অথবা এখান থেকে 127%, এগুলো তো বেশি নিউজ রেজিস্ট্যান্স। ছড়াই গেছে তো, হুম। বেশি নিউজ ছড়াই গেছে, না, তাতে সব থেকে অসুবিধা দুর্নীতি নাই নিউজ। বেশি নিউজে। বেশি আসলে নিউজ তো করে গ্যামলাররাই যাতে বাড়ে। আর নিউজের দুইটা ধারা আছে। বটম লেভেলের নিউজটা হলো অন্যকে বাই করতে উৎসাহ করে, উপরেও তাই। কিন্তু উপরে যদি নিউজ এইরকম জায়গায়, তো আর গ্যামলার যদি থাকেই, তারা কি এইরকম জায়গা বিক্রি করবে? তারা তো এরকম জায়গা বিক্রি করবে না। সুতরাং ওই ধরনের নিউজ দিবে যখন তার একটা নির্দিষ্ট টার্গেটে চলে যাবে। দেখা যাবে একটা টার্গেটে চলে আসছে, তখন বলবে হয়তো এটার টার্গেট ধরেন 30 টাকা, ওরা তখন বলবে যে এটা 40 টাকা, 50 টাকা দেবে। আপনি ধরে বসে থাকবেন, ওরা টুস করে বেরিয়ে চলে যাবে। এই হলো মানে মিজান ভাই, একই লিস্টে একসাথে 4টা শেয়ার দিয়েছিলেন, ডোমিনাস, ফার্স্ট টাইম তো মাইর খেলে ভাই, কোনটা? দেখছেন নাকি? ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ড একসাথে ফার্স্ট 4টা প্রাইমটা, শেয়ার আচ্ছা, দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট প্রাইমেরটা আমিও তো সে চিন্তা করতেছি যে এটা ফার্স্ট প্রাইমটা টেকনিক্যালি সেটা তো হ্যাঁ, okay, হ্যাঁ, এটার বাড়ার তো এখন কি, এটা কি ডিমিনিশিং, এই যে কি বলে, ক্লোজ হয়ে যাবে নাকি এটা? শুনতেছি যে না, মিউচুয়াল ফান্ড ক্লোজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওইটা হলো ওয়ালাইকুম আসসালাম। এশিয়ান গ্যামলার টাইগার স্যার। জরিমানা করছে গ্যামলারকে। এশিয়ান টাইগার স্যার অবসায়ন হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এইটা, এটা জরিমানা করছে। জি জি, 50 লক্ষ টাকা জরিমানা ওদের করছে। হাউস রে জরিমানা করছে, ওদের হাউস রে জরিমানা করছে। আসলে মার্কেটে স্মার্ট স্মার্ট। বর্তমানে এটাই একটা সমস্যা। আপনি বাই দিবেন কি? কোথাও একটা শেয়ার যদি দেখেন যে এই শেয়ারটা ভালো আছে, এই শেয়ারটা কোনো রকমের মানে বেশ একটা এইটা তো আপনি যদি ফাইভতেও মাপেন, দেন এটা আরো উপরে যাওয়ার কথা। ফাইভতে এখান থেকে এইটুকের যে ইয়েটা হয়, মানে 61.8%, 161.8%, হ্যাঁ, মানে অথবা যদি 50% হয়, তাহলে 200%। তা সেইটা তো সে যাবে, এবং এখানে সে যে বটম, এবং এই বটম অপেক্ষা এই বটম উপরে, সেই হিসাবে এনি প্যাটার্ন, যে কোনো প্যাটার্ন তাকে বলে যে সে উপরে যাবে। এখন এই যে হঠাৎ যে সমস্ত ঘটনাগুলোতে যে মার্কেটে এখন অস্থিরতা সৃষ্টি করছে, এই যে এরা বলবো যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা যারা এটার এই কি বলে এদেরকে, পরিচালক, হ্যাঁ, তারা যে এত জি। নিয়ম কানুন এখানে তৈরি করতেছে, এই নিয়ম কানুনের ফলে হঠাৎ আমরা তো এনডি দিতে সাহস পাচ্ছি না। হ্যাঁ, এই যে আমার ওই যে সেই বিকন ফার্মার নিয়ে বই, এটা আবার আবার ঘুরে বাড়বে স্যার, এটা আবার ঘুরে বাড়বে মিজান ভাই। না এইটার না, বাড়ুক আর যাই করুক, এখন বাড়বে। এখন দেখা যাক, দেখি এটা কি করে এটার এই অবস্থায়। এখন এইখানে তো প্যাটার্নই পাচ্ছি না, এখানে তার রেজিস্ট্যান্সটা আছে, এই যে এই বরাবর এখানে তার সাপোর্ট আছে, এখানে রেজিস্ট্যান্স একটা ছিল। এখন আহ জরিমানা কি এখানে দিছে? কারিগরি অন দ্য ক্লোজ না আপন, না না, এটার হাউস কে জরিমানা করছে, এটারে জরিমানা করে নাই, এটার যে ব্রোকারেজ হাউস সেটাকে। মানে এই কোম্পানি ফার্স্ট টাইম ব্রোকারেজ হাউস আছে একটা, ওইটারে জরিমানা করছে। ও, এদের একটা ব্রোকারেজ হাউস আছে, ফার্স্ট টাইম জি কোম্পানির একটা ব্রোকারেজ হাউস। জি জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে জরিমানা করছে। হুম। ওদেরকে করে নাই, ব্রোকারেজ হাউস করছে। তাকে কেন জরিমানা করলো? ওই কোন একটা গ্যামলিং এর সাথে তার তার সাথে মানে তার এখানে থাইকে মনে হয় কেউ গ্যামলিং করছে, কোন একটা share, ওই হিরো টিরোদের সংঘবদ্ধ গ্রুপের কেউ হইতে পারে। এটা অনেক আগেকার ঘটনা, 20 সাল, 21 সাল বা 22 সাল, ওই সময়। ওই সময় করছে, সেই জরিমানা এখনো হচ্ছে? জি জি, এই জন্য ওই হিরোরে তো জরিমানা না, করছে মনে আমার হয়। মনে হয় না, ওই সময় তো জরিমানা করছিল জানি, এবং ভাবছিলাম যে জরিমানা করলে তো তার চাকরি চলে যাওয়ার কথা।
সে তো বিসিএস ক্যাডার, তাই না? আমি তো একটা জি ঘটনা জানি যে আমার তখন মনে হয় ইয়েতে কোথায় যেন উনি ইউএনও, আমার দুলাভাই তখন ওখানে ইউএনও, না তখন ওই ম্যাজিস্ট্রেট ছিলেন যেন কোথায়। তা উনি একজন সরকারি কর্মচারীকে তার সম্মান রক্ষার্থে বউ নিয়ে গন্ডগোল হয়েছে, আরেক বিয়ে করে ফেলেছে। এখন তো তাকে তো জরিমানা করতেই হবে, তার সম্মান রক্ষা করার মতো একটা জরিমানা করছে, কিন্তু সেটা তার জীবনটাই শেষ হয়ে গেছে। 1 টাকা জরিমানা করছে। জি। তা আপনি 1 বুঝেন, টাকা 1 টাকা, এই 1 টাকার জন্য তার চাকরিটা চলে গেছে। তা হিরোর কি ধরনের বিল্লাহ। ইয়ে ছিল? হ্যাঁ, এই স্যার মানে হিরো এটা, সাহেব হলো গভর্নমেন্টের কাছের লোক ছিল, ওই যে সাকিব টাকিবদের সাথে না না, রিলেশন এটা আছে তো তার। আইনি। তাহলে মানুষে ওই অন্য, যেমন ধরেন আপনি যদি হলেন সরকারি কর্মচারী, আপনি যদি এই রাস্তা চলতে ট্রাফিক রুলস ভঙ্গ করেন, এর জন্য আপনার চাকরি যাবে না। সেখানে যদি 500 টাকা জরিমানা হয়, আপনার চাকরি যাবে না। এটা এক ধরনের কেস। আর এই যে যে সমস্ত, না, ফার্স্ট টাইম নিয়ে তো ওই যে বিএসসি থেকে একটা সার্কুলার দিয়ে দিচ্ছিল জরিমানার, এখানে লিখছে হলো আপনার 23শে নভেম্বর থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত এই সিকিউরিটিজে লেনদেন করার জন্য 2জন বিনিয়োগকারীকে আপনার জরিমানা করছে, একজনকে 10 লাখ, একজনকে 40 লাখ। 2জন বিনিয়োগকারী, একজনের নাম হলো 23 নভেম্বর মানে কোন মাহফুজা সালে আক্তার। কোন সালে? এটা 23শে নভেম্বর 2023 থেকে 19শে ডিসেম্বর 2023 পর্যন্ত ফার্স্ট প্রাইম এর সিকিউরিটিজ লেনদেন কারসাজি করে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করার দায়ে মিসেস হুম। মাহফুজা আক্তার কে 10 লক্ষ টাকা এবং এটাই তো, হলো এরা আপনার ওদের নামে, ওদের কোনো জরিমানা না, ওদের ক্লায়েন্টদেরকে জরিমানা করছে। যেটা সার্কুলারে দেখা কিন্তু গেছে। আমাদের মার্কেট, জি জি জি, না, ঠিক আছে তাহলে আপনার এটা কথা। তো যদি আর কোনো বায়ার একজন থাকবে কি না এখন। করছে হলো আপনার এটা 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 সিকিউরিটি, পড়ে যাবে, এটা পড়ে যাবে। না আমি এটা যদি না হয় তাহলে এই যে আপনার হিরোকে জরিমানা করছে কিংবা তার বিভিন্ন মানুষের নামে যে জরিমানা গুলো হয় সেগুলো তো তাকেই করে, হাউসকে তো আর করে নাই বোধহয়। এই যে আপনার হ্যাঁ, হ্যাঁ, ডেল্টা লাইফ, আরে আমাদের তারপরে দেশে ভাই যে কোনো নিউজ পাইলেই পাবলিক পাগল হয়ে যায়। আচ্ছা, এই যে যেমন এই হিরোর সঙ্গে ওই যে একটা কি আমাদের খেলোয়াড়, নাম এগুলো মনে থাকে না, হঠাৎ করে মনে আসে না, সাকিব, সাকিব আল হাসানকেও তো জরিমানা করছে। সেটা তো জানি যে তার ইন ক্যাশ, তাহলে হিরো ক্যাশে তার ডাইরেক্ট তারই করছে। দুজনে একসাথে করছিল তো, গ্যামলিংটা ওরা দুজন একসাথে জি। করছিল, সাকিব আল হাসান আর হলো হিরো, দুজনে একসাথে। তাহলে তাহলে এই গুলা মনে হয় ওটার মধ্যে পড়ে না। এটা ওই ট্রাফিক রুলস এর মতো একটা, মানে আইন ভঙ্গ সেইভাবে করছে। মানে ট্রাফিক রুলস যেমন আইন ভঙ্গ করলে আপনার চাকরি যাবে না, 5,000 টাকাই হোক আর 10,000 টাকাই হোক, বা আপনার গাড়ির নিচে স্যার এটা টোপ হোক। সাপোর্ট টাপোর্ট কোথায় স্যার? ওটা এইটার, এই যে আমি যে দাগ জি। দিয়ে রাখছি এখন, এটা সাপোর্ট, এখন এটা তাইলে তো এটা আর আপনার উঠবে না, কারণ এটা তো তারা তো আর এটা এটা নিয়ে আর খেলা করবে না। সুতরাং এটা তো গেছে। আমি এটা ওই ইউটিউবে এখানে নোটিশ দিয়ে দিব যে এটা আর এই অবস্থা, কারণ এটাতে অনেক লুজে হবে। আমি তো আগে জানতাম না, অথচ দেখেন আমি যে কয়দিন ছিলাম না সেই কয়দিনই করছে এই ঘটনাটা। আজকে আসছি, আর এই যে বাকি কয়দিনের এই অবস্থা। তো আগে ভলিউম একবার হয়েছে আপনি অনেক যে বেশি। বলছিলেন যে এটা সুন্দর টার্গেট দেখায় অনেক, কিন্তু মিউচুয়াল ফান্ডের অত টার্গেট আসলে আপনিও মানতে চান না, কিংবা এরকম হ্যাঁ, হওয়ার আমিও কথা না। মানতে চাই না, এটাও ঠিক, না, আমিও মানতে চাই না। একটা জিনিস স্যার, স্যার এই মিউচুয়াল ফান্ডের এনএভি হলো 8 টাকা 92 পয়সা। হুম। আর এদের পোর্টফোলিওটা দেখেন স্যার, যত জাং শেয়ার আছে সব এই প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডে যত জাং শেয়ার এইটাতে খাওয়াইছে সব। তো আমরা যারা স্যার, হ্যাঁ ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে অবশ্যই কিন্তু একটা মানে 8 টাকা এনএবির মিউচুয়াল ফান্ড, সেটা 50 টাকা নেওয়া, এটা তো অযৌক্তিক না স্যার? হ্যাঁ, আর মিউচুয়াল ফান্ড এটা, অন্য অন্য শেয়ার নিয়ে কোনো কোশ্চেন নাই তার, মানে আহ, ইয়ে ফান্ডামেন্টালি ভালো হওয়ার সুযোগ আছে, অনেক সময় ইনসাইড নিউজ থাকে, কিন্তু মিউচুয়াল ফান্ডে তো ইনসাইড নিউজ বলতে কোনো কিছু নাই। না, সেই শেয়ারে 50 টাকা নিয়ে গেছে, এটাই। তাই না? হ্যাঁ, আমরা যারা ট্রেডিং করি অথবা আমরা যারা ইয়ে করি, আমাদেরও তো এসব জিনিসগুলো আসলে বিবেচনা করা উচিত। আবার হুম, দেখেন স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট যেটার সাথে ওই যে নাফিস সরফত জড়িত, হুম, ওদের 3টা ফান্ডের স্যার পোর্টফোলিওটা এত সুপার পোর্টফোলিও, কোনো হুম, একটা জাঙ্ক শেয়ার নাই, সব টপ ক্যাটাগরি শেয়ার, অথচ তারটার কিন্তু
দাম 6 টাকা 4 টাকা মিউচুয়াল ফান্ডের দাম। ওটা তো বোধহয় যে নাফিস শরাফত ফান্ডটাকে অন্য কাজে ব্যবহার করার কারণে এটা অন্যভাবে কিন্তু বদনাম তাদের পোর্টফোলিওটা দেখেন, বদনাম হয়ে গেছে আর কি। পোর্টফোলিওটা কিন্তু দুর্দান্ত পোর্টফোলিও। হ্যাঁ, ওরা তো নতুন যে নাম দিয়ে আসছিল বাজারে, তখন তো সবাই খুব আশা করছিল যে এই মিউচুয়াল ফান্ড গুলো খুব ভালো করবে মার্কেটের জন্য। এবং মনে হয় টুডে টুমোরো এই মিউচুয়াল ফান্ড গুলো সবচেয়ে ভালো করবে। আমি কারণ তাদের তাদের পোর্টফোলিওতে কোনো জাঙ্ক শেয়ার নাই, ফান্ডামেন্টালি কোনো জাঙ্ক শেয়ার নাই, সব টপ ক্যাটাগরি, গ্রামীণ ফোন, রেনেটা, ওই স্কয়ার ফার্মা, ম্যারিকো, ব্র্যাক ব্যাংক, এইসব শেয়ার তাদের পোর্টফোলিও। ইসলামী ব্যাংক ছিল, সব ছেড়ে দিচ্ছে ওরা। ইসলামী ব্যাংকও ছিল। হ্যাঁ, বুঝছি না, আর ওদের একটা আছে 5 কোটি শেয়ার, ওটা খুব ভালো মুভ করে আর এবং পজিশনে ভালো, মানে যেটা বললেন এটা ঠিক। মিউচুয়াল ফান্ডে যদি সেক্টর প্লে করে ওটা খুব ভালো করবে, ওখান থেকে খুব ভালো তিনটাই করবে, ভালো করবে। তিনটাই ভালো করবে ওদের। এসিএমএল যদি আপনার ইসলামী ব্যাংক বিক্রি করে দিল তো ওরা ভালো প্রফিট করছে। আরো ধরেন ইসলামী ব্যাংক তো ওদের পোর্টফোলিওতে ছিল না। ইসলামী ব্যাংক না, এসিএমএল এর আপনার যেটা 5 কোটি শেয়ার, যেটা লেকচার ফান্ড, ওইটার আপনি পোর্টফোলিও দেখবেন, সেপ্টেম্বরেরটা দেখবেন আর তার আগেরটা দেখবেন। এই যে যে র্যালিটা দিল না ইসলামী ব্যাংক, ওই সময় ওরা সব ছেড়ে দিচ্ছে প্রফিট নিয়ে। এই জন্য হ্যাঁ হ্যাঁ, এখনের যে কোয়ার্টার চলতেছে দেখবেন যে ওদের কিন্তু ইপিএস ভালো, আগে নেগেটিভ ছিল, ওইখান থেকে আগে profit taking করছে, তো ওইখান থেকে ভালো হয়েছে এখন। 6 এরা টাকা তো একটা মিউচুয়াল গড়ের ফান্ডে সময় no dividend 70 পয়সা দিচ্ছে। ইপিএস, 70 পয়সা ইপিএস আসছে, মানে 6 টাকার মিউচুয়াল ফান্ডে 70 পয়সা ইপিএস আসছে। ইপিএস দেখে কি করবেন? মিউচুয়াল ফান্ড তো লাস্ট সময়ই এক নাগাড়ে নো ডিভিডেন্ড দিল। হ্যাঁ, মানে ওটা তো গত বছরের, ওটা এটা কিন্তু গত বছর 2023 মিউচুয়াল ফান্ডের কিন্তু আবার 70% যদি ইপিএস, ফাইনাল ইপিএস যেটা, ফাইনাল ইপিএস কি হয় এটা তো বাংলাদেশের সব তো ম্যানিপুলেট করা, কিন্তু নিয়ম অনুযায়ী তো তাদের ইপিএস এর 70% একটা জিনিস কি আপনারা তো ভালো জানেন, একটা জিনিস জানার ছিল, মিউচুয়াল ফান্ডের কি ডিরেক্টর হোল্ডিংস কি আপনার 30% করা বাধ্যতামূলক এরকম কিছু? না না না, মিউচুয়াল ফান্ডের এটা না, ওরকম না, এটা ফান্ড সাইজের উপর ডিপেন্ড করে। আপনি যদি Depend করে। এসিএমএল যে লেকচারটা, ওটা দেখবেন মাত্র মনে হয় 5% আছে হচ্ছে ডিরেক্টর। হ্যাঁ, হ্যাঁ না, এটা অনেক হচ্ছে- ফান্ডেরই আছে 2% 3% ডিরেক্টর হোল্ডিং আছে। না না না, এটা কি করবেন, আপনি গ্রুপটা থেকে আসবেন, ধরেন এসিএমএল এর 3টা ফান্ড আছে, 3টা ফান্ডের আপনি ডিরেক্টর পোর্শন যোগ করবেন, তখন দেখবেন যে আপনার ক্যালকুলেশন ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি যদি এসিএমএল এর লেকচারটা দেখেন, দেখবেন যে নেগেটিভ দেখাচ্ছে ডিরেক্টর, কিন্তু ওটা কিন্তু প্রবলেম না। না ঠিক আছে, বাট ধরেন যাদের অনেকগুলো নাই, যারা ইন্ডিভিজুয়ালি একটাই তাদের মিউচুয়াল ফান্ড, তাদের কি আসলে ওটা তো এরকম সমস্যা, ওটা তো বুঝতে হবে। ধরেন যে ওটা কি এখন ধরেন 30% সুরিদ থাকার একটা কথা স্টক এরকম কিছু? মার্কেটে, সুরিদ একটা আছে, ওর তো ডিরেক্টর নাই, ডিরেক্টরের হোল্ডিং পোর্শন খারাপ অনেক আগের থেকে, সেই 4-5 বছর ধরেই। হ্যাঁ, মানে 8% 12% এরকম আছে। শেয়ারের ক্ষেত্রে যেমন 2সিসি আইন আছে, আপনার 2% এবং 30% সব মিলে হতে হবে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য কিনা আর কি? হ্যাঁ হ্যাঁ, না না, এটা মিউচুয়াল ফান্ডের প্রযোজ্য, কাছে এন প্রযোজ্য না মনে হয়। প্রযোজ্য হবে, প্রযোজ্য। গ্রুপ ধরে করতে হবে। আপনি দেখবেন ম্যাক্সিমামই এটার একটা লিস্ট আছে, হ্যাঁ। ইন্ডিভিজুয়াল কিন্তু হয়তো এশিয়ান টাইগার একটা আছে, বাট ম্যাক্সিমাম মিউচুয়াল ভাই ফান্ড আমরা হচ্ছে কথা না আপনার বলি, মিজান ভাইকে কাজ করতে দিই ভাই। না ঠিক আছে, না ঠিক আছে, আর আর আপনাদের কথাটাই আমি শুনতেছি, ভালো লাগতেছে, কিন্তু আমি আর এখন কিছু বলবো না বা কিছু না, করবো না। এগুলো তো ভালো ইনফরমেশন, এগুলো তো না, আসলে আমি জানা দরকার আমি আমাদের। ইতিমধ্যে আমি একটা জিনিস দেখে নিলাম যে আপনাদের কথার সঙ্গে এই ডাইরেক্টরের পোর্শনটা আসলে বোঝা যাচ্ছে মানে খুব ভেরিয়েশন হচ্ছে, কারো 2%, কারো 25%, কারো 10%। তার মানে বোঝা যাচ্ছে যে এইখানে কার কতটা ডাইরেক্টর পোর্শন থাকবে এটার কোনো নিয়ম নেই। হ্যাঁ, এই যেমন একটা 10% এ এই ক্যাটাগরিতে আছে, এই যে AIBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড, হ্যাঁ, এটা একটা হাতে 10%। এটা নিয়ে তো কোনো সময় দেখি না যে এদের এই কম, মানে কোনো রকম নোটিশ দিল বা কোনো কিছু হলে। এটা দেখবেন অবশ্যই, এটা একটা গ্রুপ ফান্ড, এই AIBL এর হ্যাঁ আরো কয়েকটা মিউচুয়াল ফান্ড আছে। হ্যাঁ, এরপর সব ওই ধরেন 3টা-4টা যদি থাকে, হ্যাঁ, আপনি 3টা-4টার ওই মিউচুয়াল ফান্ডের ডিরেক্টর গুলো সব যদি যোগ করেন, দেখবেন ওইটা 50% হবে।
আচ্ছা এবং এটা ফান্ড সাইজ উপর স্যার, যেমন না, সেগুলো কি সব লিস্টেড, সেগুলো কি সব লিস্টেড নাকি নন লিস্টেড থাকতে পারে? লিস্টেড, লিস্টেড না হলে তো আপনার ওটা তো না, মিললো না। কিভাবে ধরেন এ বি সি ডি, হ্যাঁ, ওদের 4টা মিউচুয়াল ফান্ড আছে, এটা মিলে একটা গ্রুপ। তাহলে আপনি বলতেছেন যে গ্রুপ সব মিলে 50% হইতে হবে, তাই তো? জি স্যার, এরকম আচ্ছা একটা আচ্ছা, অ্যাপ্রক্সিমেট ধরেন 30 আমি ধরে না 50 না হয় 30 হলো, যাই হোক 30 একটা কথা ধরেন 30 হলো। আচ্ছা, তাহলে এক জায়গায় আছে 10%, আর এক জায়গায় আছে 20%, তো এইভাবে তো আর সেই 50% হবে না। মানে কোনো একটা জায়গায় তার 100%ই থাকতে হবে। যদি একটা জায়গায় 10% থাকে, আর একটা জায়গায় তার 90% থাকতে হবে, তা কি আছে? তা তো নাই। স্যার আপনি এসিএমএল এর 3টা এনে দেখেন, আমি এই 3টা বেশ ভালো জানি আর কি, আমি এই 3টা থেকে আপনাকে বুঝাই দিতে পারবো। না, তখন তো টোটাল 3টা ফান্ডেরই শেয়ার সংখ্যা যোগ করতে হবে, যোগ করে তাদের টোটাল হোল্ডিংটা যোগ করতে হবে। এটা নাকি, এটা ACMEPL না এটা? না না স্যার, এসটি সিঙ্গাপুর স্যার। ও, এস তো সিঙ্গাপুর, ওকে। ACM, কোনটা? এটাই স্যার। নিচেরটা? হ্যাঁ, এখানে যে স্যার এই তিনটা আছে লাস্ট তিনটাই 3টা, ওদের গ্রুপের। আচ্ছা, এটা আমি এই লাস্টেরটাই দিলাম। আচ্ছা, এইটার ফান্ডামেন্টাল, এটা হলো এইটা হলো ডাইরেক্টর 10%। আচ্ছা, তার আগেরটায় এটাও ডাইরেক্টর 25%। আচ্ছা, ফার্স্ট জনতা এটা তো জামাটা চলে আসলো কেন? হ্যাঁ 30% হবে না, আপনি যখন টোটালটা নিবেন ওই রেশিও হ্যাঁ, টোটালটা তো নিবেন। মানে ওই না না, 10। মিউচুয়াল ফান্ডে 30% কোনোটাই থাকে না। হুম, হ্যাঁ কারণ আপনি যখন এখান থেকে 10% নিবেন বাকি পোর্শনটুকু তো বাদ দিতে হবে। হ্যাঁ, কারণ পার্সেন্ট যোগ করলে তো আর পার্সেন্ট আছে বাড়ে না। এই সিএপিএম গুলো আছে, সিএপিএম গুলো অনেক ডিরেক্টর হোল্ডিং বেশি। হুম, হ্যাঁ, থাকলেও আপনি যখন পার্সেন্টেজ ক্যালকুলেট করবেন তখন তো আপনি ইন টার্মস অফ টোটাল শেয়ার দেখতে হবে। এই যে ক্যাপ, আচ্ছা এইটা দেখি। হ্যাঁ, এখানে আবার ডাইরেক্টর্স পার্সেন্ট বেশি আছে, 66%। এইখানে আবার 19%, মানে 20%, 20% এখানে। এরা এটা ঠিক আছে, দুইটা মিলে 30%-এর বেশি আছে, দুইটা দুইটা যোগ করলে 30% হবে। আচ্ছা, আজকে অনেক আলোচনা হলো, ভালো লাগলো আর কি, সবার সঙ্গে কথা বলে, যদিও আমি ঠিক অ্যানালিসিস করি নাই। আর যাই হোক, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমারও খাওয়ার সময় হয়ে গেছে, 9টায় খাই। সবাইকে ক্লোজ করে দিই, হ্যাঁ, আজকে এখানে। স্যার লাস্ট একটা কথা স্যার, বলেন। তো আমি ওই আপনাকে ইনবক্স করছিলাম, আমি 11 ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ ওই গ্রুপে মাঝে মধ্যে অ্যানালাইসিস পোস্ট করলে দেখা যায়, মানে যিনি অ্যাডমিন ভাই আছেন উনি হয়তো দেখেন না, কাজী ভাই দিলেই দেখা যায় যে ওনার গুলা সব ইয়ে হচ্ছে, আমি দিলে দেখা যায় যে আমারটা হয় ইদার ডিক্লাইন্ড হয় অথবা। আপনার কি নাম? শাহরিয়ার সিদ্দিক স্যার। আপনার তো হয়, আপনি তো এই এক্সপার্ট গ্রুপে আছেন। জি জি স্যার। তাই তা আপনি এখানে ওই জায়গাটা, আচ্ছা, ওখানে আমি জানি না কেন হয় না, ওর সঙ্গে সঙ্গে হয় না, পরে হয়তো। আমি আজকেও তো না অনেকগুলো, আমি কয়েকদিন দেখলাম স্যার, মানে অন্য সবার ইয়েটা অ্যাপ্রুভ হয়, আমারটা হয় না, এখন কোনো রেস্ট্রিকশন বা ইয়ে আছে কিনা আমি আমি তো ঠিক জানি না। জানি না এখানে আসলে। আহ, আচ্ছা, But আমি খুব ঘন ঘন দেই না, আমি খুব রেয়ার। আচ্ছা, আমি এটা আমি একটু দেখে দেখি নোটটা। মানে ওখানে তো আরো দুইজন অ্যাডমিন আছে, হয়তো ওনারা বোঝে না যে আপনি এই গ্রুপে আছেন। হ্যাঁ, স্যার আর সময় নিব না স্যার, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।